রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী যান অপসারণের তাগিদ প্রধানমন্ত্রীর। অন্তত 50টি পয়েন্টে বসছে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম। চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটছে, ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গেও সদ্ভাব মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির কাছে জনতা আগে, বললেন সালাউদ্দিন। আমরা জনগণের বিপদে আপদে সবসময় আমরা জনগণের পাশে থাকবো। আমরা চাই চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। মতিঝিল সবুজবাগের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেফতার, রিভলভার গুলি জব্দ, পলাতক জিসান ও মোল্লা মাসুদের সঙ্গে যোগাযোগের কথা জানালো পুলিশ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণে গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন তিনি। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় সভায়। এ সময় পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থাপনায় এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়েও আলোচনা হয়। ভূ রাজনীতি, ব্যবসা সহ দ্বিপাক্ষিক সম্পর্কে বাংলাদেশ চীনকে নিরাপদ বোধ করে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে চীনকে বিশ্বের নেতৃত্ব দিতে হবে, বাংলাদেশ দেশটির পাশে থাকবে। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আয়োজনে সেমিনারে বিএনপি মহাসচিব এই কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বেইজিং এর সাথে ঢাকার সম্পর্ক ঐতিহাসিক এবং অবিচ্ছেদ্য। বাইরের কেউ এই সম্পর্কে ছেদ ফেলতে পারবে না। এ সময় চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে ব্যবসায়িক মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বাধ্য হয়ে চীনের দিকে অগ্রসর হয়েছে। এই সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে। চীনের পাশাপাশি ভারত, আমেরিকা ও ইউরোপের সাথেও দেশের স্বার্থ বিবেচনায় সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। সেমিনারে উপস্থিত ছিলেন চায়না রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সহ আরও অনেকে। বেশিরভাগই অর্থনীতিকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে। আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। সমস্যা বলছে যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিওপলিটিক্যাল ইন্টারেস্ট। আমরা নিরাপদ বোধ করি এবং চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চায়নাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মতো দেশগুলো আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি। ক্ষমতা নয়, বরং বিএনপির কাছে জনতাই আগে। জনগণের সরকার বলেই বিএনপি বিপদে আপদে তাদের পাশে থাকে, এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় গৃহহীন 100 পরিবারের মাঝে ঘরের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় মন্ত্রী বলেন, সবসময় জনগণের পাশে থাকাই বিএনপির আদর্শ, উদ্দেশ্য এবং অঙ্গীকার। প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সরকারের সহযোগিতা করা হবে। এ সময় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের জন্য সরকার।
সেই জন্য আমরা জনগণের বিপদে আপদে সবসময় আমরা জনগণের পাশে থাকব। এটা আমাদের আদর্শ, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের অঙ্গীকার। রাজধানীর তেজগাঁওয়ে সরকারের 5 মাস উপলক্ষে ব্রিফিংয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। 5 মাস হলো, এই 5 মাসে আপনারা দেখবেন প্রত্যেকটা মাসে কমপক্ষে 2 থেকে 3টা জেলা উনি বাইরে সফর করছেন। এর কারণটা কি? উনি ওই যে গণমানুষের নেতা, জনমানুষের নেতা, মানুষের সমস্যাটা কাছ থেকে দেখতে চান, বুঝতে চান, ওদের সঙ্গে কথা বলে ওদের সমস্যাটাকে সম্ভাবনা আইডেন্টিফাই করে সেখানে কিভাবে সম্ভাবনাটা তৈরি হয়, সেটাকে কিভাবে সমাধান করা যায়, সেই ব্যবস্থাটা করছেন। সুতরাং এটা একটা পরিবর্তনের দিক যে উনি নির্বাচিত হয়েই ঢাকা শহরে মানে এই উনি এমন একটা জায়গায় বসে পড়ছেন না যে জনগণ থেকে উনি বিচ্ছিন্ন হচ্ছেন না, উনি নিজেকে বিচ্ছিন্ন রাখছেন না। উনি প্রত্যেক সপ্তাহে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কোথাও না কোথাও যাচ্ছেন, জনগণের সমস্যা সমাধান এই কথাগুলো শুনছেন। আর আমি আপনাদের আর বেশি কিছু নেব না। এই কথাগুলো বলার কারণটা হচ্ছে আপনাদের সামনে আমার কারণটা হচ্ছে আজকে যে ডক্টর মাহাদি আমিন উনি আপনাদের সামনে এই 5 মাসে নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা কি সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে এগুলো আপনাকে বলবেন। কিন্তু আমি আপনাদের সামনে শুধুমাত্র এই যে রাজনৈতিক গুণগত পরিবর্তন যেটা আছে, রাজনৈতিক অপসংস্কৃতি যে জায়গাগুলো আছে সেখান থেকে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি, সেই জায়গায় আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই আপনারা রাজনীতি নিয়ে অবশ্যই রিপোর্ট করবেন, অর্থনীতি নিয়ে রিপোর্ট করবেন, কিন্তু ওই যে সংসদে যে কথাটা বলেছেন সেটা নিয়ে কথা বলি। আমরা কেন আরেকটা বিষয় আপনারা দেখছেন প্রাণীর দিক থেকে, এই যে প্রাণী কুকুর বিড়ালকে তো আমরা এমন অবস্থা, আমরা জানি না আমাদের কি অবস্থা, মানুষ তো আমরা দাবি করি, তা আমাদের তো কুকুর মানুষ হয়তো অনেক সময় এমন অবস্থা হয়েছিল তো ফ্যাসিবাদের আমলে, মানুষ মনে করে আরে আমি তো মানুষেরই তো কোনো দাম নাই, মানুষেরই তো কোনো নিরাপত্তা নেই, আবার কুকুর বিড়াল অবস্থাটা এমন দাঁড়িয়েছিল হয়তো বা যে ফ্যাসিবাদী শাসন আমলে যেখানে মানুষের কোনো নিরাপত্তা ছিল না, মানুষেরই কোনো মূল্য ছিল না, সেখানে তো কুকুর বিড়াল ঠিকমতো থাকবে কিনা, প্রাণী ঠিকমতো থাকবে কিনা, হাতি বাঘ ঠিকমতো থাকবে কিনা, বাঘ ঠিকমতো থাকবে কিনা, এটার অবস্থা তো এটা তো মানুষ চিন্তাই করতে পারতো না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটা তো খুব বেশি কনসেন্ট্রেট করছেন। আপনারা দেখবেন যে উনি বন্য প্রাণীর সংরক্ষণের জন্য এই কাজটা করছেন। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম কথা বলতে বলতে যে আপনি কি কারণে এটা করছেন, অনেকগুলি কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে দেখেন মানুষের প্রতি যে কোনো জুলুম হয়, মানুষের প্রতি মানুষ যদি জুলুম করে কোনো না কোনো একদিন মানুষ অ্যাটলিস্ট প্রতিবাদ করার সুযোগ পায়, কিংবা তার পক্ষে কেউ কথা বলে আরে এই যে বন্য প্রাণী এটা তো একটা প্রাণ, তারও তো কষ্ট হয়, তার পক্ষে কেউ দাঁড়াবে না, সরকারকে দায়িত্ব না দাঁড়ানোর। সো এই যে আমি বললাম যে আমি আপনাদের সামনে এই কারণেই এই গুণগত পরিবর্তনগুলো কথা বললাম। আমি আশা করি এই সমস্ত সামাজিক ইস্যুগুলো, পারিবারিক ইস্যুগুলো আপনাদের টেলিভিশনে, আপনাদের রিপোর্টিংয়ে যথাযথভাবে আসবে, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে খালি আমি একটি কথা বলছিলাম, এর আগে প্রথমবার যখন আমি জানিয়েছিলাম আমি বলেছিলাম আমার চোখে যেটা অর্জন মনে হয়েছে সেগুলো তো অর্জনগুলো বিস্তারিত মাহাদি আমিন বলবেন। আমার কাছে সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত আনুষ্ঠানিক যে অনুষ্ঠানটা হয়েছিল আপনাদের সামনে, প্রেস কনফারেন্সটা হয়েছিল, তারপরে আজকে আমি যখন দাঁড়িয়েছি এই সময়ের মধ্যে ধরেন 1.5-2 মাসের মধ্যে আমার কাছে অন্যতম একটা বড় অর্জন মনে হয়েছে যে এবারের বাজেট। রাজধানী তেজগাঁওয়ে সরকারের 5 মাস উপলক্ষে ব্রিফিংয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল 20 জুলাই প্রকাশ হচ্ছে না, তবে চলতি মাসে ফলাফল প্রস্তুত করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ না হলেও চলতি মাসে প্রকাশ না হওয়ার ইঙ্গিত মিলেছে। ফলাফল প্রস্তুত শেষে মন্ত্রণালয় থেকে নির্ধারিত তারিখ জানানো হবে। এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছিলেন আগামী 20 জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান বলেন, সেই অনুযায়ী বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল, তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেয়া যায়নি। মতিঝিল সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে 3টি বিদেশি অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় আটক করা হয় তার 4 সহযোগীকেও। পুলিশ জানায়, বাপ্পি দুবাই থাকা শীর্ষ সন্ত্রাসী জিসানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মতিঝিল এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে জামিনে এসে হত্যা, চাঁদাবাজি সহ অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে শীর্ষ সন্ত্রাসীরা। মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পিও জামিনে এসে মতিঝিল, আরামবাগ ও কমলাপুর এলাকায় চাঁদাবাজি, ফ্ল্যাট ও ফুটপাত দখল, ইন্টারনেট ও ডিশ ব্যবসা নিয়ন্ত্রণে নেমে পড়েন। শীর্ষ সন্ত্রাসী জিসান ও মোল্লা মাসুদের সাথে যোগাযোগ করে এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। বাপ্পির নিজস্ব 7 থেকে 9 জন শুটার রয়েছে, যারা সর্বদা তার সঙ্গে অবস্থান করে। শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে বাপ্পিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার 4 সহযোগীকেও আটক করা হয়। সন্ত্রাসী বাপ্পির কথিত অফিস থেকে উদ্ধার হয় একটি বিদেশি রিভলভার, 2টি বিদেশি পিস্তল সহ 5 রাউন্ড গুলি। সে দীর্ঘদিন ধরে মতিঝিল, সবুজবাগ এই বেল্টে সে এই কার্যক্রমগুলি চলমান রেখেছিল, সন্ত্রাসী কার্যক্রমগুলি। আমরা ধরেন গতকালকে তাকে গ্রেপ্তার করেছি। আমরা মামলার সূত্রে তাকে কোর্টে ফরওয়ার্ড করব। ফরওয়ার্ড করার পরে তো আমরা রিমান্ডে আনবো, তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করব, কোথায় কোথায় কী ইনসিডেন্ট ঘটিয়েছে, তার অ্যাকমপ্লিস যারা আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে সহ। তো আশা করি আরও অনেক তথ্য আমরা পাবো। প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক ও নারী নির্যাতন সহ বিভিন্ন থানায় অন্তত 7টি মামলা রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধ কর্মকাণ্ড চালাতো বাপ্পি। মামলা হয়েছে, তারপর সে অ্যারেস্টও হয়েছে, কোর্টে ফরওয়ার্ডেড হয়েছিল, আবার এসেছে জামিনে। বাংলাদেশের যে প্রসিডিউর এটা থাকে আর কি, ঠিক আছে। 2003 সালে ঢাকার মালিবাগে সানরাইজ আবাসিক হোটেলে পুলিশের অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ডিবি পুলিশের 2 জন কর্মকর্তা নিহত হন। এই ঘটনায় বাপ্পি সহ তার সহযোগীদের নাম আসে। তবে ব্রিফিংয়ে পুলিশ জানায়, দেশের বাইরে থাকা শীর্ষ সন্ত্রাসীদের সাথে বাপ্পির যোগাযোগ আছে কিনা তার তদন্ত চলছে। তাদের সহযোগীকে তারা কার আন্ডারে কাজ করতেছে, এগুলি আমরা বিস্তারিত তদন্ত করে দেখতেছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো 99 জনে। নতুন করে হাসপাতালে ভর্তি 66 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে রয়েছে শয্যা সংকট। ছোঁয়াচে এই রোগ নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার বিভাগকে সংস্কার করে পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক আইনজীবী সংহতি। শনিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর রনি মিলনায়তনে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও বিচার বিভাগের কাঙ্ক্ষিত সংস্কার শীর্ষক এক আলোচনা সভা হয়। এতে বক্তারা বলেন, মানুষের ন্যায় বিচার প্রাপ্তির শেষ ভরসা বিচার বিভাগ। নিম্ন ও উচ্চ আদালতে বিচারকদের সংখ্যা বৃদ্ধি, মামলা জট কমানো, ফাইলিং ব্যবস্থা চালুর তাগিদ দেন তারা। গুরুত্ব আরোপ করেন আদালতে ডিজিটাল ব্যবস্থাপনার আধুনিকায়ন, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালু ও বিচার প্রার্থীদের বসার ব্যবস্থা নিশ্চিত করার উপর। অতীতের মতো বর্তমান সরকার বিচার বিভাগকে যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে তা নিশ্চিতের কথাও বলেন বক্তারা। আমরা তো আশা করেছিলাম এই যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সেই নির্বাচন তো আমরা শুরু করলাম, তো সেটা কেন হাতছাড়া হয়ে গেল? অনেকগুলো ক্ষেত্রে আমরা গণতান্ত্রিকভাবে সংস্কার করে সত্যি সত্যি একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের মতন যাতে বিচার বিভাগ যাতে আমরা তৈরি করতে পারি। আমি আশা করব সরকার কোনো অজুহাত না দেখিয়ে দেশবাসীকে দেওয়া যে বক্তব্য সে অনুসারে বিচার বিভাগকে সংস্কার করা। দেশে প্রতি বছর প্রায় 5,000 শিশু জন্মগতভাবে ঠোঁট কাটা ও তালু কাটা সমস্যার সম্মুখীন হয়। এসব শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচি। সকালে এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
উদ্বোধন শেষে উপদেষ্টা জানান, স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 শয্যায় উন্নত করার কাজ শুরু করেছে সরকার। এছাড়া বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ সেবা এবং হাসপাতালের সব কার্যক্রম ডিজিটালাইজড করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি। জন্মগত ত্রুটি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সময় মতো অস্ত্রোপচার নিশ্চিত করতে সরকারের সমন্বিত উদ্যোগের কথা জানান ইসমাইল জবিউল্লাহ। বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্বোধন শেষে সরকারি কর্মচারী হাসপাতালের কল সেন্টারে উদ্বোধন করেন তিনি। আসুন আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে কোনো শিশুর ভবিষ্যৎ জন্মগত একটি ত্রুটির কারণে থেমে থাকবে না, যেখানে প্রতিটি শিশুর অধিকার হবে সুস্থ জীবন, মর্যাদাপূর্ণ জীবন এবং আত্মবিশ্বাসে ভরা একটি হাসি। বিশ্বে হালাল পণ্যের বাজার 5 ট্রিলিয়নের কাছাকাছি। 2034 সালের মধ্যে এই বাজার $9 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। এই বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান সুসংহত করার সুযোগ রয়েছে। হালাল পণ্যের রপ্তানি বাজার ধরার জন্য প্রয়োজনীয় নীতি সহায়তার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। সকালে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি BCI আয়োজিত কর্মশালায় এই দাবি জানান তারা। বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ মাত্র $943 মিলিয়ন হালাল খাদ্যপণ্য রপ্তানি করছে, কিন্তু এর বাইরে কসমেটিক্স, ফার্মাসিউটিক্যালস, পোশাক সহ আরও বহু পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। উদ্যোক্তারা বলেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সার্টিফিকেশন অথরিটি ছাড়া বৈশ্বিক বাজারে সুবিধা পাওয়া যাবে না। BSTI এবং ইসলামিক ফাউন্ডেশনের পাশাপাশি গ্রহণযোগ্য সার্টিফিকেশন অথরিটি তৈরির উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন শিল্প উদ্যোক্তারা। বাংলাদেশ হ্যাজ অপরচুনিটি দুটো কারণে। একটা হচ্ছিল যে আমাদের অনেক প্রোডাক্ট অর্গানিক, আর 2 নম্বর হচ্ছে মুসলিম কান্ট্রি, আমাদের ইমেজ রয়েছে, সেই ইমেজটাকে আমাকে গড়ে তুলতে হবে, ব্র্যান্ডিং করতে হবে। যদি আমরা ব্র্যান্ডিং করতে পারি এবং কমপ্লায়েন্স করতে পারি তাহলে উই হ্যাভ গট এনাফ অপরচুনিটিস। তো হালাল ইকোনমিতে লাইফস্টাইল অ্যান্ড কনজিউমার গুড চলে এসেছে একটা বড় অংশ হিসেবে। এখানে কসমেটিক্স, ফার্মাসিউটিক্যালস এবং ফ্যাশন এগুলি চলে এসেছে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি হালাল একটা বড় সেক্টর হিসেবে চিহ্নিত হয়েছে। পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, এতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না, এমন মন্তব্য করেছেন BSEC চেয়ারম্যান মাসুদ খান। বলেন, পুঁজিবাজারে ঝুঁকি থাকলেও এর হাল ধরতে হবে। আর এই খাতে বিদেশি বিনিয়োগে জোর দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। দেশের পুঁজিবাজার দীর্ঘ 2 দশকে কাঙ্ক্ষিত গতি পায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে কারসাজির কারণে বিনিয়োগকারীর সংখ্যা কমে প্রায় অর্ধেকে নেমে আসে। নতুন সরকার গঠনের পর স্থবির থাকা পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। FDC-তে পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বড় কোম্পানিগুলোকে তালিকাভুক্তির তাগিদ দেন সংগঠনটির চেয়ারম্যান। দেশের পুঁজিবাজারকে আমরা আমাদের দেশীয় বিনিয়োগকারী ছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে বিনিয়োগ বান্ধব পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে, তাদেরকে আস্থায় ফিরিয়ে আনতে হবে। বিগত সরকারের সময় জবাবদিহিতা না থাকায় শেয়ার বাজার ধ্বংস হয়। এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। রাজনৈতিক আনুকূল্য নয়, অভিজ্ঞতা বিবেচনায় গঠন করা হয় BSEC। এতে ফিরতে শুরু করেছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা। বিতর্কিত ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে। একাধিকবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছে যে পুঁজিবাজার হচ্ছে আমাদের একটা যা আস্থার জায়গা ফিরিয়ে আনতে হবে। আগে যা সুশাসন ছিল না, আমাদের ফিরিয়ে আনতে হবে। ওনাদের অঙ্গীকারের কোনো কমতি নাই। আমি আপনাকে অঙ্গীকার করছি যে আপনাকে আমরা দিয়ে রাখবো, আপনি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ফেস করবেন না। সরকারের নানামুখী তৎপরতায় আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই পুরোপুরি তেজি ভাব চলে আসবে শেয়ার বাজারে, এমন প্রত্যাশা BSEC চেয়ারম্যানের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 7 জনের, আহত হয়েছেন অন্তত 12 জন। ভোরে নীলফামারী কিশোরগঞ্জের শালটিবাড়ি এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত হয় এক শিশুসহ 2 জন। স্থানীয়রা জানায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে 16 জন বরযাত্রী নিয়ে খুগিপাড়া থেকে বন্দরপাড়ায় ফিরছিল মাইক্রোবাসটি। শালটিবাড়ি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারায় 2 জন। আহত হয় অন্তত 12 জন। 12 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
এদিকে শেরপুরের নালিতাবাড়িতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। ভোরে শেরপুর নালিতাবাড়ি সড়কের চেল্লাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় শহীদুল ইসলাম ঢাকা থেকে নালিতাবাড়ি শহরে পৌঁছান। সেখান থেকে অটোরিকশা চালক কামরুল হোসেনকে ভাড়া করে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তার শ্বশুর বাড়িতে উদ্দেশ্যে রওনা দেন। পরে চেল্লাখালী এলাকায় বাঘবের ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। এছাড়া নরসিংদীতে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেল সংঘর্ষে 2 এইচএসসি পরীক্ষার্থী নিহত ও নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেছে এক কৃষি কর্মকর্তার। খেলাধুলা শুধুমাত্র প্রতিযোগিতার ক্ষেত্র নয়, এটি দেশের সীমান্ত পেরিয়ে বন্ধুত্ব, শান্তি ও সংহতি গড়ে তোলার অন্যতম শক্তিশালী মাধ্যম। এ মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকালে 10ম দক্ষিণ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি বলেন, তরুণ খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো, উচ্চমানের প্রশিক্ষণ ও বৈশ্বিক সহযোগিতায় বিনিয়োগ কমছে সরকারের। 10ম দক্ষিণ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের বৃহৎ আন্তর্জাতিক ক্রীড়া আসর সফলভাবে আয়োজনের সক্ষমতার একটি প্রমাণ বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার মোট 700-র বেশি ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।